নমস্কার। আজ আমরা যে জায়গাটা সম্বন্ধে কথা বলবো সেটা হচ্ছে চেদি। তো আমাদের মধ্যে যারা মহাভারত পড়েছেন কিংবা মহাভারতের বিভিন্ন কাহিনী শোনা আছে, তাদের কানে যদি চেদি শব্দটা যায় তবে হয়তো সাথে সাথেই মনে আসে সেই বিখ্যাত চেদির রাজা শিশুপালের কথা। সেই শিশুপাল যিনি জীবনভর কৃষ্ণের সাথে শত্রুতা করে গেছেন এবং শেষ পর্যন্ত তিনি মারাও গেছেন সেই কৃষ্ণের হাতেই। তবে চেদি মানেই কিন্তু শিশুপাল নয়, কিংবা চেদির ইতিহাস শুধুমাত্রই শিশুপাল কেন্দ্রিক নয়। এই চেদির ইতিহাস বহু পুরনো। সেই ঋগ্বেদ থেকে শুরু করে ব্রাহ্মণ্য গ্রন্থগুলি হয়ে পুরাণ মহাভারত তো বটেই, এমনকি মহাভারতের পরবর্তী ইতিহাসেও কিন্তু এই চেদি তার নাম উজ্জ্বলভাবে তুলে ধরে রেখেছে। তো যাই হোক, আজ যখন আমরা এই চেদির ইতিহাস বলবো তখন একটু পেছন থেকে আমরা শুরু করব, কারণ আমরা আজ চেদির ইতিহাস বলবো, তার ভৌগোলিক বৃত্তান্তও বলবো, এবং বর্তমানে চেদি ঠিক কোন জায়গাটায় রয়েছে বা সেকালের চেদি দেশ ঠিক কোন জায়গাটায় ছিল সেটাও আমরা এখানে বলব। তো প্রথমে তার একটু ইতিহাস শুনে নিই। যদু বংশে বহুকাল আগে এক বিখ্যাত রাজা জন্মেছিলেন। তার নাম ছিল জ্যামক। তো সেই জ্যামক তিনি মধ্য ভারতের দক্ষিণ থেকে, সেই নর্মদা পাড় থেকে একেবারে উত্তর মধ্য ভারতের যমুনা পাড় পর্যন্ত তিনি কিন্তু সম্পূর্ণ ভূমিটা মূলত মধ্য ভারতে তিনি তার দখলে রেখেছিলেন। তার জ্যামকের নাম চেদি দেশের প্রসঙ্গে এলো এ কারণে, কারণ তিনি প্রথম চেদি দেশের যে চেহারাটা, তার একটা আন্দাজ আমাদের প্রথম দিয়ে দেন এই জ্যামক। কারণ তিনি সেই শুক্তিমতী নদীর পাড়ে, শুক্তিমতী নদী মানে আজকের দিনে আমরা যে নদীটাকে ক্যান বলে ডাকি, সেই ক্যান, যে ক্যান যমুনার উপনদী, সেই শুক্তিমতী নদীর পাড়ে তিনি একটা রাজপুরী তৈরি করেছিলেন এবং শুক্তিমতী নদীর নাম অনুসারে তিনি সেই নগরীটির নাম, রাজপুরটির নাম শুক্তিমতী রেখেছিলেন। তা চেদি দেশের কথা যখনই আমরা বলবো তখন কিন্তু এই শুক্তিমতী নদী বা ক্যান নদী আসবে, কারণ এই নদীটি চেদি দেশের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তো সেই জ্যামকের শেষ বয়সে একটি পুত্র সন্তান জন্মায়। তার নাম ছিল বিদর্ভ। সেই মহারাষ্ট্রের পশ্চিম দিকে যে বিদর্ভ, সেটা কিন্তু জ্যামকের এই পুত্র সন্তানের নামেই। সেই বিদর্ভ যেখানে জন্মেছিলেন কৃষ্ণপ্রিয়া রুক্মিণী। তো যাই হোক, সেই যে বিদর্ভ, তার 3 পুত্র ছিল। এর মধ্যে দ্বিতীয় জনের নাম ছিল কৌশিক বা কৈশিক। তা সেই কৌশিকের যে পুত্র হয়েছিল তার নাম ছিল চিদি, এবং এই কৌশিক তার পুত্র চিদিকে এই যে শুক্তিমতী নদীর পাড়ে রাজ্য প্রতিষ্ঠা দিলেন। সেই চিদি থেকেই, কৌশিকের পুত্র চিদি থেকেই এই শুক্তিমতী নদীর আশেপাশের অঞ্চলটার নাম হয়ে গেল চেদি বা চেদি দেশ। তা এতদিন পর্যন্ত কিন্তু এই যে চেদি দেশ, সেই চেদি দেশ যাদবদের অর্থাৎ যদু বংশীয়দের অধিকারী ছিল। তবে এরপরেই সেখানে কিন্তু একটা রাজনৈতিক পালাবদল ঘটে। ঘটনা ঠিক কী হয়েছিল সেটা হচ্ছে, আপনারা সবাই মহারাজ কুরুর নাম শুনে থাকবেন। সেই কুরু, যার নাম থেকেই কুরু বংশ নামটি হয়েছে। তো সেই মহারাজ কুরু তিনি হস্তিনাপুরে রাজত্ব করতেন। তো কুরুর ছিল 4 পুত্র। এর মধ্যে বড় ছেলের নাম ছিল সুধন্য, বা কোথাও কোথাও তাকে সুধন্যাও বলা হয়েছে। যাই হোক, সেই সুধন্য তিনি কিন্তু জ্যেষ্ঠ পুত্র হয়েও
সেকালের নিয়ম মতো পিতার রাজ্যের শাসনটা তিনি পাননি। কুরুর পরবর্তীকালে কুরুর সেই হস্তিনাপুরের রাজধারা চলেছিল কুরুর তৃতীয় পুত্র পরীক্ষিতের ধারা। তা সেই সুধন্য তিনি কিন্তু পিতার রাজ্য না পেয়েও তিনি কিন্তু চুপ করে বসে থাকেননি। তিনি তার পিতার রাজ্য থেকে বেরিয়ে গেলেন। তবে সেই সুধন্য কিংবা তার পুত্রদের কালে কিন্তু মহাভারতে আমরা কোথাও তাদের কোনো বড় রাজ্য শাসন করতে আমরা দেখিনি। তবে এই সুধন্যের চতুর্থ পুরুষ অর্থাৎ নাতির ছেলে, যার নাম ছিল উপরিচর বসু, তিনি কিন্তু তার ক্ষমতা বলে একটা রাজ্যের দখল করে ফেললেন। এবং যে রাজ্যটা তিনি দখল করলেন সেটা হলো সেই চেদি। অর্থাৎ চেদিতে এই উপরিচর বসুর কালে এসে কুরু বংশের রাজধারা প্রচলিত হলো যদুবংশীয়দের সেখান থেকে সরিয়ে দিয়ে। তা উপরিচর বসু তিনি চেদি দেশে এসে রাজত্ব শুরু করেছিলেন বটে, তবে তিনি কিন্তু শুধুমাত্র চেদি দেশ দখল করেই ক্ষান্ত থাকেননি। তার ছিল পাঁচটি পুত্র এবং তিনি সেই তার 5 পুত্রদের 5টি রাজ্যে প্রতিষ্ঠা দিলেন এবং সেই সব রাজ্যগুলি তিনি নিজেই দখল করেছিলেন। তো এর মধ্যে তিনি তার দ্বিতীয় পুত্র প্রত্যগ্রহকে তিনি তার যে নিজের রাজ্য অর্থাৎ চেদি, সেই চেদির রাজ্যভার তিনি সেই তার দ্বিতীয় পুত্র প্রত্যগ্রহকেই দিলেন। তা এই প্রত্যগ্রহের ধারাতেই ভবিষ্যতে আসবেন শিশুপাল। শিশুপালের পিতার নাম ছিল দম ঘোষ। তাই দম ঘোষের সাথে কৃষ্ণের যে পিতা বসুদেব, তিনি তার এক বোন শ্রুতস্রবাকে তিনি বিয়ে দিলেন। তো সেই শ্রুতস্রবা এবং দম ঘোষের পুত্রই হচ্ছেন মহাভারত খ্যাত এই শিশুপাল। তার সম্পর্ক সূত্রে সেই শিশুপাল কিন্তু ছিলেন স্বয়ং কৃষ্ণের পিস্তুত ভাই। তা সে সময় মগধরাজ জরাসন্ধের দাপট সারা ভারতবর্ষ জুড়ে ছিল। তিনি প্রায় সারা ভারতবর্ষের অঘোষিত সম্রাট হয়ে উঠেছিলেন এবং বিভিন্ন রাজাদের নিয়ে এই জরাসন্ধ কিন্তু একটা শক্তি সংঘ তৈরি করেছিলেন। এবং এই যে শক্তি সংঘ জরাসন্ধের নেতৃত্বাধীন, তা কিন্তু ছিল মূলত যাদব বিরোধী। এবং শিশুপাল, চেদির রাজা শিশুপাল, তিনি ছিলেন কিন্তু এই জরাসন্ধের অত্যন্ত কাছের লোক, ভীষণ ঘনিষ্ঠ তিনি জরাসন্ধের ছিলেন। এবং সেই জরাসন্ধের সাথে মিত্রতার কারণে, ঘনিষ্ঠ সম্পর্কের কারণে এই শিশুপালের কিন্তু ক্ষমতা ভীষণ বৃদ্ধি পেয়ে গিয়েছিল। সেই বিদর্ভ দেশে রুক্মিণীর বিয়ের প্রাক্কালে কিংবা সেই পাঞ্চাল দেশে দ্রৌপদীর স্বয়ংবর সভায়, এমনকি সেই হস্তিনাপুরে সেই ইন্দ্রপ্রস্থে যখন যুধিষ্ঠিরের রাজসযজ্ঞ হয়েছিল, সেখানে কিন্তু এই শিশুপালের একেবারে সদর্প উপস্থিতি আমরা দেখতে পেয়েছি মহাভারতে। তবে যাই হোক, শেষ পর্যন্ত শিশুপাল তিনি কিন্তু কৃষ্ণের সুদর্শন চক্রের আঘাতে সেই যুধিষ্ঠিরের রাজসযজ্ঞ গৃহেই ইন্দ্রপ্রস্থেই তিনি মারা গিয়েছিলেন। তবে কৃষ্ণ কিংবা পাণ্ডবেরা কিন্তু শিশুপাল মারা যাবার পর চেদি দেশ তারা দখল করেননি, বরং তারা শিশুপালের পুত্র ধৃষ্টকেতুর হাতে সেই চেদি দেশের দায়িত্ব তুলে দিয়েছিলেন। এবং এই যে ধৃষ্টকেতু, তিনি কিন্তু আজীবন কৃষ্ণ কিংবা পাণ্ডবদের অনুগামী বলেই তিনি চিহ্নিত ছিলেন। এবং সেই বিখ্যাত কুরুক্ষেত্রের যুদ্ধে এই যে শিশুপাল পুত্র ধৃষ্টকেতু, তার নেতৃত্বে এক অক্ষৌহিণী সৈন্য বা সেনা, চেদি সেনা, তারা কিন্তু পাণ্ডব পক্ষে এসে যোগ দিয়েছিল। তো এবার আমরা সেই চেদি দেশের ভৌগোলিক অবস্থানটা একটু জেনে নিই। চেদি দেশের পূব দিক বরাবর বয়ে চলেছে সেই বিখ্যাত শক্তিমতী নদী, যাকে আজকের দিনে আমরা ক্যান নদী বলি। আর পশ্চিম দিক বরাবর বয়ে চলেছে সেই কালিদাসের মেঘদূত বিখ্যাত বেত্রবতী নদী, যাকে আজকের দিনে বলা হয় বেতোয়া নদী। তা সেই বেতোয়া কিংবা ক্যান উভয় নদীই
উত্তর বাহিনী নদী অর্থাৎ উত্তর দিক বরাবর বয়ে চলে সেই দুটি নদী যমুনাতে গিয়ে পড়েছে। অর্থাৎ ক্যান এবং বেত্রবতী উভয়ই যমুনার উপনদী। তাই ক্যান এবং বেত্রবতী বা বেতোয়া নদী এই দুটি নদী কিন্তু চেদি দেশের ইতিহাসে ভৌগোলিক অবস্থানে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং সেই দুটি নদীর ইতিহাস ধরেই, তার ভৌগোলিক স্থিতি ধরেই বিভিন্ন ঐতিহাসিকেরও কিন্তু এই চেদি দেশ পরবর্তীকালে চেদি দেশের অবস্থান নির্ণয় করতে তারা সক্ষম হয়েছেন এবং তারা তাদের মত বিভিন্ন ক্ষেত্রে জানিয়েছেন। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে বলি কর্নেল টডের কথা। আপনারা অনেকেই কর্নেল টডের নাম শুনে থাকবেন। রাজপুতানার ইতিহাস তিনি লিখেছিলেন, বিখ্যাত সেই ইতিহাস। তো সেই কর্নেল টডের মতে আমাদের যে মালবা অঞ্চল রয়েছে পশ্চিম মধ্য ভারত জুড়ে, উজ্জয়িনী, অবন্তী, এইসব জায়গাগুলি যে মালবা প্রদেশের অন্তর্গত বা অঞ্চলের অন্তর্গত, সেই মালবা এবং বুন্দেলখণ্ড তার সীমান্তবর্তী একটা শহর যার নাম চান্দেরি। কর্নেল টড সেই চান্দেরিকেই কিন্তু সেই মহাভারত খ্যাত শিশুপালের রাজধানী হিসেবে চিহ্নিত করেছিলেন। তা অন্যান্য ঐতিহাসিকেরা কিন্তু যমুনার দক্ষিণ পাড় জুড়ে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের সীমান্ত অঞ্চল নিয়ে যে বিখ্যাত বুন্দেলখণ্ড রয়েছে সেই অঞ্চলটাকেই চেদি দেশ বলে তারা চিহ্নিত করেছিলেন। তা ওদিকে আবার পারচিটার সাহেব, সেই ইউরোপিয়ান পণ্ডিত, তিনি কিন্তু সেই যে শক্তি নগরী বা শক্তিমতী নগরী, যেটা সেই জ্যামগের কালে আমরা শুনেছিলাম শক্তিমতী নদীর পাড়ে, সেই নগরীটির অবস্থান নির্ণয় করতে গিয়ে পারচিটার সাহেব বলেছেন যে সেই নগরীটি আজকের দিনের ক্যান নদীর কাছাকাছি যে বান্দা শহরটি রয়েছে, সেই বান্দা শহরের কাছে নাকি ছিল সেই শক্তিমতী নগরী। তবে গুপ্ত যুগে কিন্তু এই ক্যান নদীর কাছাকাছি কালেঞ্জর খুব বিখ্যাত এক জায়গা, কালেঞ্জর দুর্গের নাম আপনারা অনেকেই শুনেছেন। সেই কালেঞ্জরকে চেদি দেশের রাজধানী বলা হতো। তা চেদি দেশের পরবর্তীকালে আরও একটা নাম কিন্তু আমরা ইতিহাসে পেয়েছি, সেটা হচ্ছে ত্রিপুরী। তা এখানে কিন্তু আরও একটা কথা বলা রয়েছে। চেদি দেশের নাম এলে আমরা যে সেই শিশুপালের কথা বলি, চেদি মানেই কিন্তু শিশুপাল নয়। শিশুপাল মূলত চেদি দেশের একটা অংশের রাজা মাত্র ছিলেন। বৃহত্তর চেদি দেশ বলতে সেই দক্ষিণে নর্মদা পাড় থেকে শুরু করে উত্তরের যমুনা পাড় পর্যন্ত মধ্য ভারতের বিস্তীর্ণ ভূমি কিন্তু এই চেদি দেশের অন্তর্গত ছিল। অর্থাৎ সেই যে জ্যামক রাজার নাম আমরা আমাদের কথার শুরুতেই বলেছিলাম, তার দখলীকৃত সমস্ত ভূমি কিন্তু চেদি দেশ বলে স্বীকৃত। শুধু তাই নয়, চেদির একটা জনগোষ্ঠী কিন্তু উত্তরে নেপালের পার্বত্য অঞ্চলেও বহু যুগ আগে থেকেই বসবাস করতেও শুরু করে এবং কুরুক্ষেত্রের সেই বিখ্যাত যুদ্ধে সমগ্র চেদি দেশের মধ্যে একমাত্র শিশুপাল পুত্র ধৃষ্টকেতুই তিনি তার বাহিনী নিয়ে পাণ্ডব পক্ষে যোগ দেন। বাকি প্রায় সমস্ত চেদি যোদ্ধারাই কিন্তু কৌরব পক্ষে যোগ দিয়েছিলেন। ভীষ্ম পর্বে নিষাদরাজ কেতুমানের নেতৃত্বে চেদি যোদ্ধাদের কিন্তু কৌরব পক্ষের হয়ে যুদ্ধ করতে দেখা যায় এবং তাদের সাথে পাণ্ডব পক্ষের মহাবীর ভীমসেনের কিন্তু প্রচণ্ড যুদ্ধ হয়েছিল। তার যোদ্ধা হিসেবে যেমন, তেমনি জাতি হিসেবেও কিন্তু এই চেদি জাতির প্রশংসা সেকালে ভারতবর্ষে খুব শোনা গেছে। কর্ণ পর্বে অঙ্গরাজ কর্ণের সাথে তার সারথি মহাবীর শল্যের যে কথোপকথন হয়েছিল, সেখানে কিন্তু এই চেদি দেশের প্রসঙ্গ একটা সময় আসে এবং সেখানে সে সময় সেই কর্ণ কিংবা শল্য তারা কিন্তু এই চেদি দেশের জাতি হিসেবে চেদি জাতিদের খুব প্রশংসা করেছিলেন। কর্ণ এবং শল্যের কথাবার্তায় বেশ বোঝা যায় যে চেদি দেশে সে সময় ছিল বহু বেদজ্ঞ পণ্ডিতের বাস। তা পাণ্ডবেরা যখন বনবাসে গিয়েছিলেন শেষের দিকে একটি বছর কিন্তু তাদের অজ্ঞাতবাসও কাটাতে হয়।
তো সেই অজ্ঞাতবাসে যাবার প্রাক্কালে তাদের নিজেদের মধ্যে তারা কিন্তু আলোচনা করছিলেন যে তারা সেই অজ্ঞাতবাসের একটি বছর কোথায় অজ্ঞাতবাস করবে, কোথায় তারা লুকাবে। তো সে সময় বহু দেশের নাম তাদের মুখে আসে। তো সে সময় অর্জুন তিনি কিন্তু চেদি দেশের নাম করেছিলেন যেখানে অজ্ঞাতবাস করা যায়। তবে যে কোনো কারণেই হোক তারা সে সময় চেদি দেশে অজ্ঞাতবাস করেননি, তারা করেছিলেন মৎস্য দেশে। তা অর্জুনের প্রসঙ্গ এলো বলে বলি, অর্জুনের যখন জন্ম হয় তখন বেশ কিছু দৈববাণী হয়েছিল। এর মধ্যে একটা দৈববাণী ছিল অর্জুন হবেন সেই ব্যক্তি যিনি ভবিষ্যতে চেদি দেশ জয় করে কুরুবংশের মান বাড়াবেন। তার সেই সূত্র ধরেই হয়তো যুধিষ্ঠিরের সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটি যখন চেদি দেশের ওপর দিয়ে যাচ্ছিল তখন সেই ঘোড়াটিকে আটকে দেয় শিশুপাল পুত্র সরব। তো সেই সরব যখন ঘোড়াটিকে আটকালেন, সেকালের নিয়ম মতো অর্জুন তিনি যুধিষ্ঠিরের প্রতিনিধি রূপে সেই ঘোড়াটির পেছনে পেছনে যাচ্ছিলেন এবং সে সময় সরব আটকে দিলে সেই ঘোড়া অর্জুনের সাথে সেই সরবের প্রচণ্ড যুদ্ধ হয়েছিল এবং শেষ পর্যন্ত সরব তিনি অর্জুনের কাছে হেরে গিয়েছিলেন এবং যুধিষ্ঠিরের আনুগত্য মেনে নিয়েছিলেন। মহাভারতের আদি পর্বেও কিন্তু এই চেদি দেশ সম্বন্ধে বেশ কিছু কথা বলা রয়েছে এবং তাতে বোঝা যায় চেদি দেশে বহু ধনরত্নের সম্ভার ছিল এবং সে দেশ ছিল খনিজ সম্পদে ভরপুর এক ভূমিও, এবং যেখানে ছিল ধার্মিক এবং সত্যবাদী মানুষদের অবস্থান। চেদি দেশের প্রতিটি বর্ণের মানুষই নিজের নিজের কর্তব্য তারা যথানিয়মে পালন করতেন। তার ঋগ্বেদ থেকে শুরু করে ব্রাহ্মণ্য গ্রন্থগুলি হয় মহাভারত, সর্বত্রই কিন্তু এই চেদির কথা বহু উল্লেখ পাওয়া যায়। অর্থাৎ বহু প্রাচীন জনপদ এই চেদি। শুধুমাত্র যেমক কিংবা উপরিচর বসু কিংবা শিশুপাল নয়, বিখ্যাত দানবীর রাজা পশু, রাজা সহজ ইত্যাদি বহু পুণ্যবান শক্তিশালী রাজাদের কথা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের পুরাণে মহাকাব্যে, যারা ছিলেন এই চেদি দেশের মানুষ। পণ্ডিতেরা এও বলেন যাদবদের মতোই এই চেদিদের মধ্যেও ছিল বিভিন্ন প্রভাবশালী গোষ্ঠীর সমষ্টি, যারা নিজেরা মিলে তাদের কাউকে রাজা বানিয়ে তাদের রাজ্য শাসন করতেন। তো যাই হোক, শুধুমাত্র পুরাণ কিংবা মহাভারতের কাল নয়, মহাভারতের পরবর্তী ভারতীয় ইতিহাসেও কিন্তু চেদি তার প্রভাব ধরে রাখতে সমর্থ হয়েছিল। তার প্রমাণ মহাভারতের পরবর্তীকালে সেই যে বিখ্যাত 16 মহাজনপদের নাম আমরা শুনেছি, অর্থাৎ 16টি দেশ বা রাজ্য গড়ে উঠেছিল ভারতে, শক্তিশালী রাজ্য। এদের মধ্যে কিন্তু এই চেদি দেশও ছিল একটা। অর্থাৎ চেদি বহুকাল তার প্রভাব ধরে রাখতে ভারতবর্ষের ইতিহাসে সমর্থ হয়েছিল। তো যাই হোক, আজ আমরা আমাদের এই কথা, চেদি দেশের কথা আমরা এখানেই রাখছি। পরবর্তী পর্বে সবার আবারও দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। নমস্কার।